ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের জেরে 7 কলেজ শিক্ষার্থীদের ঢাকা অচলের ডাক। দুপুরে ভিসির সঙ্গে অধ্যক্ষদের বৈঠক। রাজধানী থেকে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার। মামলার আসামি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। লাইসেন্সবিহীন অটোরিকশার দাপটে অতিষ্ঠ নগরবাসী। দ্রুত লাগাম না টানলে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে সড়কে। এবং বাঁধের বদলে বাঁধ, পানি নিয়ে যুদ্ধের শঙ্কাকে ক্রমশ বাস্তবে রূপ দিতে ভারত চীন। রক্ষা পাবে না বাংলাদেশও। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে রোববার রাতে। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। এ নিয়ে আজ ঢাকা অচলের ডাক দিয়েছে ঢাবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। সকল ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছে তারা। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। রোববার রাত 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে হঠাৎ উত্তেজনা। মুহূর্তে সেটি ছড়িয়ে পড়ে নীলক্ষেত নিউ মার্কেট এলাকায়। ধাওয়া পাল্টা ধাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের সাথে। থেমে থেমে উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এ সময় নীলক্ষেত মোড়, নিউ মার্কেট ও ঢাকা কলেজ এলাকার প্রধান সড়কে অবস্থান নেয় দুই পক্ষের শিক্ষার্থীরা। সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। 7 কলেজের শিক্ষার্থীদের দাবি, যৌক্তিক কর্মসূচিতে বাধা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে ঢাবির শিক্ষার্থীরা বলছেন বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ক্যাম্পাসে। রাত 11টার সময় আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছে, তারা নাকি প্রবেশিয়ে বাসভবন ঘেরাও করবে। এটা তো কোনো সভ্য মানুষের কাজ হইতে পারে না। মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আসার আগে আমরা প্রশাসনকে দেখেছিলাম সেখানে, কিন্তু দুই গ্রুপের মুখোমুখি সময় প্রশাসনের নীরব ভূমিকার কারণে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। আমরা তো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কোনোভাবে সৃষ্টি করতে চাই না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা যখন সন্ধ্যায় আমরা অবরোধ করছি, ওরা আমাদের উপর অ্যাটাক করছে। আমাদের অনেকগুলো ছাত্র আহত হয়েছে। প্রবিসি আমাদের কাছে ক্ষমা চেতে হবে তার অসৌজন্যমূলক আচরণের জন্য। আমাদের এবং যেই ধরনের দফাগুলো আছে সেই দফাগুলো হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড দিয়ে ছত্রভঙ্গ করে দেয় শিক্ষার্থীদের। এ সময় গ্যাসের পীড়া থেকে রক্ষা পেতে কাঠ পুড়িয়ে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সহায়তায় মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবি। প্রায় 3 ঘণ্টা পর নীলক্ষেত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে থামে উত্তেজনা। শিক্ষার্থী দুই যে গ্রুপ রয়েছে, দুই গ্রুপের মাঝখানে দাঁড়িয়ে তারা চেষ্টা করছেন এখানে। এবং এই পুরো নীলক্ষেত যে জায়গাটি রয়েছে, নীলক্ষেত বইয়ের মার্কেটের ঠিক সামনে আমরা, এখানে বিদ্যুৎ না থাকার কারণে যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি কিন্তু নেই। তবে আমরা তাদের দাবি দেওয়ার যে শব্দ, স্লোগান সেটি কিন্তু শোনা যাচ্ছে। অবশেষে রাত 3:30টায় সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সড়ক ছাড়ে 7 কলেজের শিক্ষার্থীরা, যেখানে সোমবার 7 পয়েন্ট অবরোধ করে ঢাকা অচল করার হুঁশিয়ারি দেন। সে সাথে ঢাবির অধীনে সকল পরীক্ষা, ক্লাস বর্জন ও প্রভিসির পদত্যাগের দাবি করেন। দেশের মানুষ নিয়ন্ত্রণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সুপ্রিমেসি থেকে বেরিয়ে আসার জন্য আমরা আর ওদের আন্ডারে একটা পরীক্ষাও দিব না। কালকের পরীক্ষা বয়কট এবং কাল থেকে ঢাকা শহর অচল থাকবে। ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটির যারা ভিতরে আছে, ছাত্রলীগ সন্ত্রাস বাহিনীর মতো আজকে আক্রমণ করছে। আমরা তো খালি হাতে ছিলাম, আমাদের লাঠি সোটা কিছু ছিল না। অফিসি মামুনকে আমরা যে দাবি করলাম যে প্রত্যাহার করতে হবে এখান থেকে এবং স্থায়ী বহিষ্কার করতে হবে। আপনি যদি এই বহিষ্কারটা ওনারা না করে, তাহলে এই 7 কলেজের সাথে ঢাকা ভার্সিটির যে সংঘর্ষ এটা কন্টিনিউ চলতেই থাকবে। 7 কলেজের 7 পয়েন্ট দিয়ে ঢাকা ইউনিভার্সিটির কোনো ধরনের যানবাহন চলবে না। অন্যদিকে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান প্রভিসি। সে সাথে 27 জানুয়ারি সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে
এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। যে উত্তেজনার সূত্রপাত হয়েছে তা প্রশমনের জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি। এর আগে 5 দফা দাবিতে রোববার কয়েক ঘন্টা সায়েন্স ল্যাব অবরোধ করে রাখে 7 কলেজের শিক্ষার্থীরা। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ব্যবসায়ী নাসির উদ্দিনের হত্যা চেষ্টা মামলায় পরিমণি ও তাদের সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ সকালে আত্মসমর্পণ করবেন পরিমণি। এ বিষয়ে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, পরিমণি আদালতে এসেছেন কিনা জানাবেন, এবং একই সাথে জানতে চাই আত্মসমর্পণ নিয়ে কি বলছেন তার আইনজীবীরা। রাত্রি ব্যবসায়ী নাসির উদ্দিনকে হত্যা চেষ্টা মামলায় গতকালকে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত, এবং আজকে তিনি এখন আদালতে এসেছেন এবং তিনি আত্মসমর্পণ করার জন্য এসেছেন। এখন তিনি আদালতে উঠছেন, তিনি লিফটে রয়েছেন, আমরা তার সঙ্গে দেখেছিলাম। এবং তার এই মামলাটি অর্থাৎ 2021 সালের এই বোট ক্লাবে সাভারের বোট ক্লাবের যে ঘটনা ঘটেছিল, তিনি আসলে সেখানে ব্যবসায়ী নাসির উদ্দিনের যে বোট ক্লাব সেটি আসলে ভাঙচুর করেছেন, তাকে মারধর করেছেন। সেই অভিযোগে 2022 সালে ব্যবসায়ী নাসির উদ্দিন একটি সাভার থানায় মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে এর আগে অর্থাৎ 2024 সালের 17 এপ্রিল তার বিরুদ্ধে সমন জারি করেছিলেন আদালত। যদিও তিনি দীর্ঘ 9 মাসে তিনি আদালতে হাজির হননি, এবং যার কারণে তিনি হাজির না হওয়ার কারণে গতকালকে তার বিরুদ্ধে যে চার্জশিট গঠন করার সময় ছিল সেটি নির্ধারণ ছিল, এবং চার্জশিট গঠন করে আদালত তার যে মামলাটি রয়েছে সে মামলায় তিনি আসলে দোষী সাব্যস্ত হয়েছেন, যার কারণে তাকে আসলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে আমরা দেখেছি যে 2024 সালের 17 এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য যারা বাদীপক্ষের আইনজীবী ছিলেন তিনি আবেদন করেছিলেন। যদিও তখন তার গ্রেপ্তারি পরোয়ানার আবেদনটি নাকচ করে দিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেছিলেন আদালত। এবং গতকালকে আমরা দেখেছি যে তাকে যখন এই আদালত তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব জায়গায় একটি আকর্ষণের কেন্দ্রে রয়েছেন এই চিত্রনায়িকা পরিমণি। এছাড়া তিনি কিন্তু তার অভিনয় জগৎ, পারিবারিক জগৎ সব জগৎ মিলিয়ে তিনি সবসময় আলোচনা বা সমালোচনার কেন্দ্রে রয়েছেন। এবং তিনি তার সঙ্গে আমরা দেখেছি তার সহযোগী তিনিও এসেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই তারা দুজন আদালতে উঠবেন। আদালতে উঠে আত্মসমর্পণ করে তিনি তার যে মামলা সেই মামলা থেকে তিনি জামিন চাইবেন। এবং এখানে আরও তার যারা বাদীপক্ষের গতকালকে আইনজীবী ছিলেন তিনি আসলে বলেছিলেন যে পিবিআই এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল, সেই তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগটি প্রমাণিত হয়েছে, যার কারণে তার বিরুদ্ধে যে অভিযোগ সে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এছাড়া আমরা দেখেছি যে এর আগে গত 2024 সালেই তার বিরুদ্ধে আসলে সমন জারি করা ছিল, অর্থাৎ তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশনা ছিল আদালতের পক্ষ থেকে। যদিও সেখানে তিনি এতদিন অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আদালতে আসলে উপস্থিত হননি, এবং এখানে আমরা দেখছি যে এখন তিনি আদালতে উঠছেন। আদালতে উঠে তিনি কিছুক্ষণের মধ্যেই আদালতের কাছে তিনি আত্মসমর্পণ করবেন। এখানে তিনি এই যে এখন এখানে তিনি নামছেন, এখানে আদালতের সিঁড়ি দিয়ে দেখছি, আদালতের সিঁড়ি দিয়ে তিনি আসলে নামছেন। এখানে রয়েছে অসংখ্য তার যারা ভক্ত অনুরাগী রয়েছে তারাও কিন্তু আদালত চত্বরে ইতিমধ্যে তারা ভিড় করেছেন তাকে, পরিমণিকে এক নজর দেখার জন্য। যদিও তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি আসলে 2021 সালের ঘটনায় সাভারের যেই বোট ক্লাব রয়েছে সেই বোট ক্লাবে ভাঙচুর, অর্থাৎ তিনি সেখানে অ্যালকোহল গ্রহণ করেছেন এবং একটি অ্যালকোহলের বোতল তিনি বিনামূল্যে চেয়েছিলেন। সেই অভিযোগে এরপরে ব্যবসায়ী নাসির উদ্দিনের সঙ্গে তর্ক বিতর্ক হয় এবং তাকে মারধর করা হয়, তার যে বোট ক্লাব সেটি ভাঙচুর করা হয়। এই অভিযোগে 2022 সালে একটি মামলা করেছিলেন এই ব্যবসায়ী নাসির উদ্দিন, হত্যা চেষ্টা মামলা করেছিলেন। সেই মামলায় পিবিআই তদন্ত করেছে, পিবিআই ছাড়াও ডিবির হাতে তদন্ত ছিল, সেটি আসলে পিবিআইয়ের কাছে একবার গিয়েছে। এরপরে আমরা দেখেছি যে সেই তদন্ত প্রতিবেদন জমা দিতে দীর্ঘ সময় লেগেছে। এই তদন্ত প্রতিবেদনে পিবিআইয়ের যে তদন্ত প্রতিবেদন সেখানে এই অভিযোগের কথা, সেই সত্যতা রয়েছে, সেটি আসলে প্রমাণ পাওয়া গিয়েছে বলে আমরা দেখেছি যে পিবিআইয়ের যেই তদন্ত প্রতিবেদন রয়েছে
যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি গত বছরের 17 এপ্রিল পরিমণির বিরুদ্ধে সমন জারি করেছিল আদালতে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু তিনি উপস্থিত না হওয়ার কারণে, এছাড়া মাঝখানে আরও 2 বার শুনানির তারিখ ছিল, তার চার্জ গঠনের তারিখ ছিল, সেই সময়ও তিনি আদালতে উপস্থিত হননি, আদালতে এসে হাজির হননি, যার কারণে তিনি বিচারক রয়েছেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তিনি আজকে এখানে আদালতে এসেছেন। এখন তিনি আদালতে ঢুকবেন, গ্রেপ্তারি পরোয়ানা তিনি এখানে আত্মসমর্পণ করবেন না, তা আত্মসমর্পণ করে তিনি জামিন চাইবেন যে মামলা থেকে। এছাড়া তবে তার শুনানিটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে, পরবর্তীতে আরো বিস্তারিত জানা যাবে। ইতিমধ্যে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা যে ব্যবস্থা সেটিও আসলে জোরদার করা হয়েছে। এছাড়া এখানে ভক্ত অনুরাগী রয়েছেন, তারাও কিন্তু এখানে ভিড় করছেন এসে, পাশাপাশি এখানে গণমাধ্যম কর্মীদের একটি উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি আদালত প্রাঙ্গণে। এবং তিনি পরিমণি আদালতে আসবেন। সকাল থেকেই কিন্তু আদালত প্রাঙ্গণ পুরো নিরাপত্তা ছিল এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এখানে তার সহকারী যিনি রয়েছেন তিনি এখানে এসেছেন এবং এছাড়া আমরা দেখেছি যে এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন এবং অনেকেই আসলে নেটিজেনরা যারা রয়েছেন তারা কিন্তু সমালোচনা করেছেন, যিনি সমালোচনা বা আলোচনাও করেছেন তার এই গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে। তবে বাদীপক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা বরাবরই সেটা বলেছেন যে তার যে ফেসবুক পোস্ট সহ এই নানা কারণে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। তার যে পূর্ব নির্ধারিত মামলা, সে মামলার কারণেই, অর্থাৎ তার আগের যে মামলাটি রয়েছে ব্যবসায়ী নাসিরউদ্দিনকে হত্যা চেষ্টা ও ভাঙচুরের মামলা 2022 সালের যে মামলাটি সাভারের, সেই মামলাই তাকে আসলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কারণেই তিনি আজকে এখানে আদালতে আত্মসমর্পণ করতে এসেছেন। আত্মসমর্পণ করে তিনি জামিন চাইবেন আদালতের কাছে, আমরা যতটুকু জানতে পেরেছি। তবে আদালত তার আত্মসমর্পণ গ্রহণ করে তাকে জামিন দিবে কি না সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। কিছুক্ষণের মধ্যেই তার শুনানির কার্যক্রমটি এখানে বিচারক রয়েছেন যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত, এম সাইফুল ইসলামের আদালতে তিনি এখন গিয়েছেন। তিনি সেখানে অপেক্ষা করবেন যখন কোর্ট বসবে, ঠিক সেই সময় তার শুনানির কার্যক্রমটি শুরু হলে তার অর্থাৎ জামিন শুনানি, তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে জামিন দেয় কি বা দেয় না সে বিষয়টি পরবর্তীতে আসলে আরও নিশ্চিত করে বলা যাবে। আমি যদি আরেকটু ব্যাকগ্রাউন্ড বলে রাখি, এখানে তিনি অভিনয় জগৎ কিংবা তার ব্যক্তিগত জীবন সবসময় কিন্তু তিনি সমালোচনার কেন্দ্রেই থাকেন এই পরিমণি। এর আগেও তিনি আদালতে এসেছিলেন আমরা দেখেছি। তবে এই মামলায়, অর্থাৎ এই যে বোট ক্লাবের যে হত্যা চেষ্টা মামলার, সেই মামলার প্রতিবেদন একসময় ডিবির কাছে ছিল। সেই প্রতিবেদনে আমরা দেখেছি যে ডিবির এডিসি সাকলাইনের সঙ্গে তার একটা সম্পৃক্ততা রয়েছে, যার কারণে সেই তদন্ত প্রতিবেদন একসময় ডিবির হাত থেকে পিবিআইয়ের কাছে চলে যায় এবং পিবিআই তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং তদন্ত প্রতিবেদনে উঠে আসে যে তার এই সম্পৃক্ততা রয়েছে, তার যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ প্রমাণিত হয়েছে, যার কারণে তার বিরুদ্ধে সমন জারি করেছিল আগে, আর গতকালকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ব্যবসায়ী নাসির উদ্দিনের হত্যা চেষ্টা মামলায় পরিমণি ও তার সহযোগীকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়। তিনি 10ম ও 11শ জাতীয় সংসদে ঢাকা 19 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। এর আগে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে জরুরি সংবাদ সম্মেলন ও গণজামায়াত করবে শিক্ষার্থীরা। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, আপনার কাছে জানতে চাই, এই যে রাতে কলেজের শিক্ষার্থীরা ঢাকা অচলের ঘোষণা দিয়েছিল, সেক্ষেত্রে আজ সকালের দিকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, এখন কি অবস্থা, সব মিলে পরিস্থিতি কি? রাত্রে আপনি নিশ্চয়ই জানেন যে সংবাদ সম্মেলনটি যেটা হওয়ার কথা ছিল সেটি 10:30টায়, কিন্তু এখন পর্যন্ত সেই সংবাদ সম্মেলন শুরু হয়নি। আমরা ঢাকা কলেজের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। এখানে দেখেছি বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা তারা বিক্ষিপ্তভাবে এখানে আসছেন এবং এই যে ঢাকা কলেজের মূল ফটকটি রয়েছে, ফটকটির মধ্যে যে শহীদ মিনার, এটি ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানেই সংবাদ সম্মেলন এবং গণজমায়েত হওয়ার কথা রয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এখন পর্যন্ত সকাল থেকে পরীক্ষা ক্লাস কোনোটি কিন্তু ঢাকা কলেজে হচ্ছে না। এছাড়া অন্য যে 7 কলেজগুলো রয়েছে সেখানেও পরীক্ষা ক্লাস বর্জন করে গত
কাল রাতে যে দিক নির্দেশনা দিয়েছিল শিক্ষার্থীরা সেটি কিন্তু পালন করা হচ্ছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না, সব কিছুই বর্জন, অর্থাৎ গতকালকে বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই এটি বাতিল করেছে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। এছাড়া ঢাকা কলেজের যেসব শিক্ষার্থীরা এখন পর্যন্ত গুটি গুটি হয়ে জড়ো হচ্ছেন তারা বলছেন 5 দফা যেই দাবি রয়েছে সেই 5 দফা দাবি না মানা পর্যন্ত তারা মাঠ থেকে উঠে যাবেন না। এর মধ্যে প্রধান যেই দাবিটি ছিল যে দীর্ঘদিনের যেই অবহেলা, অর্থাৎ কোটা সংস্কারের যে দাবিটি ছিল, ভর্তি পরীক্ষায় কোনো ধরনের কোটা থাকবে না, সেই কোটা বাতিল করতে হবে এবং সম্পূর্ণরূপে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় মেধার ভিত্তিতে এই যে 7 কলেজ রয়েছে এই 7 কলেজের শিক্ষার্থীদের যে ভর্তি করার বিষয়টি ক্ষেত্রে তারা বলছেন যদি মেধার ভিত্তিতে ভর্তি করে সেটি একটি দাবি ছিল। এছাড়া অপর দাবি ছিল যে ক্লাসে যেই পরিমাণ শিক্ষার্থী ভর্তি হতে পারবে, অর্থাৎ ক্লাস করতে পারবে, তার আনুপাতিক হারে শিক্ষার্থীদের ভর্তি করার যেই আবেদনটি ছিল সেটিও কিন্তু পালন করতে হবে। এরকম আরও 5টি দাবি রয়েছে, অর্থাৎ ভর্তি পরীক্ষায় যে খরচ রয়েছে সেই খরচ কিভাবে সমন্বয় করা হয় অথবা সেই খরচ কিভাবে দেখানো হয় সেই বিষয়টি কিন্তু সামনে প্রকাশ্যে আনার জন্য শিক্ষার্থীরা বলছেন যদি এই 5টি দাবি মেনে নেন তাহলে তারা উঠে যাবেন। এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি আর কিছুক্ষণ পরে অর্থাৎ 10:30টার পরে তারা এখানে জমায়েত হবেন এবং জমায়েত হওয়ার পরে তারা সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনের মধ্যে কি ধরনের নির্দেশনা আসবে সে বিষয়টি তারা আমাদেরকে জানাবেন। যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে বলেছেন এই যে 5 দফা দাবি যেগুলো দিয়েছেন গতকালকের প্রো উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় যার কাছে শিক্ষার্থীরা গিয়েছিলেন এবং সেই প্রো উপাচার্য তাদের অপমান করে বের করে দেওয়ার পরে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় এমনটাও দাবি করেছেন এবং এই প্রো উপাচার্যের নিঃশর্ত ক্ষমার পাশাপাশি এই 5 দফা দাবি যদি মেনে নেয় তাহলেই তারা শিক্ষার্থীরা মাঠ থেকে উঠে দাঁড়াবে, এমনটাই বলছেন আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে জরুরি সংবাদ সম্মেলন করবেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন। রাজধানীর সড়কে বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা। 30 থেকে 40 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই অটোরিকশা নগরীর সড়ককে অকার্যকর করে তুলছে, সৃষ্টি করছে যানজট। সব মিলিয়ে লাইসেন্সবিহীন এসব অবৈধ বাহনের দাপটে অতিষ্ঠ নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত লাগাম টানা না গেলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে। আরও জানাচ্ছেন সানি মৃধা। যেন মগের মুল্লুক, জেলা শহর বা মফস্বল না, এ চিত্র খোদ রাজধানীর, তাও আবার মূল সড়ক ছাপিয়ে দোতলা সড়কে। রাজধানীর রামপুরা ইউলুপে এভাবেই সকল নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ট্রাফিক পুলিশের সামনেই অনায়াসে চলছে ব্যাটারি চালিত রিকশা। শুধু রামপুরাই নয়, গোটা রাজধানী জুড়েই এখন প্রধান সড়কগুলোতেও বাধাহীনভাবে চলছে রিকশা, অটোরিকশা। নেই লেনের বালাই আর গতিতেও বড্ড বেপরোয়া, আর এতে অহরহ ঘটছে দুর্ঘটনা। পার হয়েছি, হুট করে একটা অটো সামনে দিয়ে ঢুকে গেল, কিন্তু একটা রিক্সা, পায়ে চালিত রিক্সাটা ওভাবে ঢোকেও না, আর ওর সামনে একটা যাত্রী বা একটা পথচারী পড়লেও ওটা অত ডিস্টার্ব মনে হয় না। বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো অটো রিক্সার জন্যই হয়, আর ওদের যে ব্যবহার ওদের সাথে তো কেউই পারে না। তখন দেখা যাচ্ছে আমি যাচ্ছি, পাশ থেকে হঠাৎ করে একটা আসলো, আমি পড়ে গেলাম। পরিসংখ্যান বলছে গেল 1 বছরে রাজধানী সহ সারা দেশের সড়কে 3 চাকার বাহনে দুর্ঘটনা 900-র বেশি। সেখানে হতাহতের তালিকাও বেশ বড়। জনবহুল ও যানজটের এই নগরে বৈধ যানবাহন সামলাতেই হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। সেখানে অধিকাংশ সময় অদক্ষ চালকের এলোমেলো চলাচলে নগরীর সড়কগুলোতে প্রতিদিনই তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এর মধ্যে অটোরিকশার দৌরাত্ম্যে অতিষ্ঠ ট্রাফিক সদস্যরা। এই মেইন রাস্তায় আসার কারণে অটোরিকশা রাস্তার জ্যাম কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে, আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আপনি মনে করেন হরেন দিলে গাড়ি চাপে না, কি মাঝখান দেওয়া যায়, এখন লেন দিলে লেন মানে না। ওরা ডান বাম তো কিছু মানে না, ট্রাফিক সিগন্যাল মানে না, যে এত টাকা দামের গাড়ি এর অটো রিক্সার জন্য অনেক ক্ষতিগ্রস্ত তো আমরা পড়ে যাই ড্রাইভাররা। ঠিক আছে, আমরা যদি আবার কিছু কই আমাদের আবার হুমকি দেয় রিক্সাওয়ালারা, আমাদের সাথে পাল্লা দিয়ে চলে।
বিগত সরকারের আমলে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দিলেও চাপের মুখে আদেশ প্রত্যাহার করে নেয় শেখ হাসিনা সরকার। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে মহানগরীতে অটো চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। অটো চালকদের তীব্র আন্দোলনে তাও কার্যকর হয়নি। এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে অটো চালকরা। অভিযোগ আছে তৎকালীন পুলিশ কর্মকর্তা সহ প্রভাবশালীদের ছত্রছায়ায় সড়কে জায়গা করে নেয় অটো রিকশা চালকরা। যদিও এখন তারা বলছেন বেশি আয়ের জন্যই প্রধান সড়কগুলোতে উঠতে হচ্ছে তাদের। এইসব গাড়ির নামে তো লাইসেন্স লাগে না, লাইসেন্স তো দেয় না, সরকার তো দেয় না এটা লাইসেন্স। হ্যাঁ, মেন রাস্তা আমাদের আসা তো নিষেধ, কি করবো, এক পাল্লার 400 টাকা জমা দেয়, নিচ দেওয়া ভাড়া নাই। হ্যাঁ, মেইন রাস্তায় তো ভাড়া বেশি পাওয়া যায়। বিভিন্ন তথ্য মতে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 12 লাখেরও বেশি। লাইসেন্স ও নিবন্ধনহীন এসব ব্যাটারি চালিত অটোরিকশার অনেক চালকই অনভিজ্ঞ ও অপ্রাপ্তবয়স্ক। একসময় ঢাকার অলিগলিতে নিয়মিত এর চলাফেরা থাকলেও বর্তমানে নগরীর প্রায় সব প্রধান সড়কে চলাফেরা করছে বেপরোয়াভাবে। এতে যেমনি বাড়ছে তীব্র যানজট, একই সাথে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। বিশেষজ্ঞরা বলছেন অতি দ্রুত এর লাগাম টানা না গেলে আগামীতেও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে, একই সাথে বাড়বে যানজটও। যদি কোথাও আমরা অ্যালাউ করি তাহলে সেটা কোথায়, কেন করব, কতদিনের জন্য করব, তার পদ্ধতিটা কী হবে, তার রেজিস্ট্রেশন কী হবে, এই একটা পুরো পরিকল্পনা হাজির করা। সেই পরিকল্পনা নাই। এখন দেখা যাচ্ছে যে মূল সড়কে বিভিন্ন জায়গায় চলছে, প্রায়শই অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছোট থেকে বড় দুর্ঘটনা হচ্ছে এবং এটা যে কোনো দিন আরও বড় স্কেলে এই অ্যাক্সিডেন্টগুলো বাড়তে পারে। নানা সীমাবদ্ধতার কারণে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অটোরিকশা নিয়ন্ত্রণে আনা সম্ভব না বলে দাবি করেন পুলিশের এই কর্তা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা আইন মানতে চায় না এবং আইন আসলে অনেকে জানেও না। সবাই নিয়ে বসে একটা বাস্তব ভিত্তিক একটা সিদ্ধান্তে আসলে আমার ধারণা এই সমস্যাটা দ্রুতই সমাধান হয়ে যাবে। ঝুঁকিপ্রবণ বাহন বন্ধে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু কার্যকর হয়নি কোনো কিছুই। তাই নগরবাসীর চাওয়া নিরাপত্তার জন্য হলেও অন্তত প্রধান সড়কে অটো বন্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হোক দ্রুতই। সানিম রিধা, এখন, ঢাকা। নগরের যাত্রাবাড়ির গোলাপবাগ সুতি ও গোপীবাগ খাল অনেকাংশ দখল ভরাট হওয়ায় এসব পাড়া মহল্লার ড্রেনে জমে থাকা পানি সহজে নিষ্কাশন হচ্ছে না। এ কারণে দক্ষিণ সিটির 39-40 নম্বর ওয়ার্ডের কিছু সংখ্যক সড়ক, বাসাবাড়ি ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে রয়েছে। বাসিন্দারা বলছেন এতে রোগবালাই ও মশার প্রকোপ বেড়েছে। আর ঢাকা ওয়াসা ও দক্ষিণ সিটি কর্পোরেশন একে অন্যের ওপর দায় চাপাচ্ছেন। আর জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। গত বছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত চলা বর্ষা মৌসুমের চিত্র এটি। এ সময় মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টি হয়। সহজে খাল নালায় সড়কের জমে থাকা পানি নামতে পারে না, তৈরি হয় জলাবদ্ধতার। টয়েনবি সার্কুলার রোড, আরকে মিশন, অভয় দাস, KM দাস লেন, গোপীবাগ, রামকৃষ্ণ মিশন সহ বেশ কিছু এলাকার বাসিন্দাদের কাছে ভোগান্তির এই চিত্র বেশ পরিচিত। নতুন বছরের শুরুতে এসব এলাকায় গিয়ে দেখা মিলল খানাখন্দের। আর নির্মাণ উপকরণ পড়ে ভরে আছে ড্রেন, সুয়ারেজের লাইন বন্ধ, অতিরিক্ত আবর্জনায়। এর মধ্যে বসবাস নাগরিকের। টিকাতুলির অবস্থা দেখে মনে হবে আলোর নিচেই অন্ধকার। এ কারণে বাসিন্দারা পড়েছেন বিপাকে, বাড়ছে রোগবালাই ও মশার উপদ্রব। প্রত্যেকটা সুয়ারেজ লাইনের মুখটা বন্ধ হয়ে গেছে মেইন রাস্তা থেকে, যার কারণে পানিগুলো ব্লকড হয়ে যায়। এলাকার যেই বাসার যে পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কিগুলোতে সুয়ারেজে পানি ঢুকে গেছে। বৃষ্টি হলে মনে হয় নৌকা চলার মতো পানি হয়। বাসিন্দারা বলছেন গত বছরের চেয়ে এবছর ড্রেনের ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। ওয়াসা ও সিটি কর্পোরেশন একে অপরের উপর দায় চাপাচ্ছেন, যে কারণে ভোগান্তি থেকে রেহাই মিলছে না। কাস্টমার তো ঢুকেই না, পানির মধ্যে মরার মধ্যে কি কাস্টমার ঢুকে না। পানি আমরা মেশিন লাগা কদিন চেষ্টা করলাম পানি ফেলানোর, মেন রোডে জাম, যার জন্য পানি ওই মেশিন আনার পর টাকা দিয়ে থেকে কাজ হয় না। এখন শীতকাল, টিকাতলির এই সড়কে যে পানি জমে আছে তা বৃষ্টির নয়, দূরের ওই ড্রেনে ময়লা আবর্জনা, পলিথিন, প্লাস্টিক সহ কঠিন বর্জ্যে ভরাট হয়ে আছে, যে কারণে এই এলাকার বাসাবাড়ির ব্যবহৃত পানি খুব সহজে নেমে যেতে পারছে না। আর এজন্যই এই এলাকার বাসিন্দা ও পথচারীরা পড়েছে বাড়তি ভোগান্তিতে।
বিশেষজ্ঞরা বলছে এই এলাকার আশেপাশের খাল, জলাধার, ডোবানালা খনন করা না গেলে আসছে বর্ষায় এই ভোগান্তি আরও বাড়বে। এদিকে নগর পরিকল্পনাবিদ বলছেন সিটি কর্পোরেশন ও সেবা সংস্থাগুলো বড় প্রকল্প নিয়ে না ভেবে খালের আন্তঃসংযোগ বাড়ালে ভোগান্তি কমবে। শিরা উপশিরার মতো খালগুলো যেগুলো বৃষ্টির পানি সরিয়ে যেত সবগুলোকে আমরা সরকারি বেসরকারি পর্যায়ে আমরা একদম গলা টিপে মেরে ফেলেছি। তাহলে এই যে গলা টিপে মেরে ফেললাম, এখন মেরে ফেলে আমরা কি করছি, হাজার লক্ষ কোটি টাকা ড্রেনেজ প্রকল্প নিয়ে আসছি। প্রকল্প ভিত্তিক তো সমাধান হবে না। এখন আমাদের প্রতিটি খাল যা আছে যার প্রতিটা ইঞ্চি রক্ষা করতে হবে, আর তাদের মধ্যে আন্তঃসংযোগ যতটুকু বাড়ানো যায়, কারণ অনেক খাল আছে ইতিমধ্যে একদম ধ্বংস হয়ে গেছে, সেটা হয়তো রিস্টোর করা যাবে না। আর ঢাকা দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলছেন 13টি খাল খননের কাজ চলছে। তিনি বলেন বর্ষার আগেই ড্রেনের ডিপ ক্লিনিং এর কাজ শেষ হবে। ডিএনডির যে খালগুলো আছে 12-13টা খাল আছে, বর্ষাকালের আগে আমরা প্রতি বছরই যে ক্লিনিংটা করা হয় ড্রেনেজ সিস্টেম, ওইটার আমরা অলরেডি টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং আমার লোক সেই পর্যন্ত কন্ট্রাক্টরকে বিল আমি থাকা অবস্থা আমি সাইন করব না যদি স্যাটিসফ্যাক্টরি ওয়েতে কাজগুলি না করে। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে খোলা ড্রেন রয়েছে 466.43 কিলোমিটার, আর পাইপ ড্রেন রয়েছে 715.73 কিলোমিটার। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। চট্টগ্রামের পাইকারি বাজারে কমেছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 39 টাকা কমেছে আলুর দর। এ নিয়ে আরও জানাতে নগরের রিয়াজউদ্দিন বাজার থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, আলুর দাম কমার কারণ কি, এ নিয়ে আড়তদাররা কি বলছেন? রাত্রে আমরা আছি চট্টগ্রামের পাইকারি যে আলুর আড়ত আছে সেখানে রিয়াজউদ্দিন বাজার আমরা দেখছি প্রতিটি আড়তেই কিন্তু আলুতে সয়লাভ নতুন আলু এসেছে এবং প্রতিটি আড়তেই জমজমাট বেচাকেনা চলছে এবং যারা আড়তদার আছেন তারা বলছেন যে এটি রেকর্ড পরিমাণ কমেছে। যেই আলু ঠিক এই জানুয়ারির শুরু থেকে প্রথম বছরের যে শুরু একেবারে শুরুতে কিন্তু আমরা দেখেছি যে 25 থেকে 30 টাকায় বিক্রি হয়েছিল, সেটি এখন বিক্রি হচ্ছে 14 থেকে 16-17 টাকায় এবং এই যে দাম সেটি কিন্তু তারা বলছেন যে গত 3 থেকে 4 বছরে এত কম দামে আলু বিক্রি হয়নি এবং এখানে বিভিন্ন জেলার আলু আসছে, ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন আলু আসছে এবং তারা বলছেন মূলত আসলে যে প্রাকৃতিক যে কারণ, অর্থাৎ এবার আলুর ফলনটা অনেক বেশি ভালো হয়েছে, কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছিল না, যে কারণে যারা খামারে আছেন তারা কিন্তু নতুন করে ক্ষেত করে আলুর চাষ করেছেন এবং বিভিন্ন জেলা থেকে এবার আলু আসছে এবং নানা জাতের আলু রয়েছে এখানে। লাল আলু, গোল আলু, 7 মিউজিক, বিভিন্ন নামের বিভিন্ন জাতের আলু আছে এবং এই আলুগুলো বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে চট্টগ্রামের বিভিন্ন বাজারে চলে যাচ্ছে এবং খুচরা বাজারে গিয়ে সেটির দাম ঠেকছে 24 থেকে 26 টাকার মধ্যে। এবং আমরা দেখেছি যে চট্টগ্রামের যে রিয়াজউদ্দিন বাজার, এখানে আলুর যে বেচাকেনা সেটা অনেকটাই জমজমাট হয়েছে এবং বিশেষ করে যারা ভ্যানগাড়ি চালক আছেন তাদের মধ্য থেকে এসে যারা আছেন তারা ভ্যানগাড়িতে করে যারা আলু বিক্রি করেন তারা কিন্তু প্রচুর পরিমাণে আলু নিচ্ছেন এবং এই ভ্যানগাড়িতেও এই যে আলুর দাম সেটি অনেকটা কম দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে আমরা দেখছি যে নগরীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আছে সেগুলোতেও কিন্তু যে আলুর যে বেচা বিক্রি সেগুলো যেমন বেড়েছে, তেমনি এখানকার আড়তগুলোতে ব্যস্ততা বেড়েছে এবং যারা আড়তদার আছেন তারা মূলত বলছেন যে গত বছরের ডিসেম্বরে যে আলুর দাম 50 থেকে 55 টাকা ছিল এবং সেটি কমতে শুরু করে জানুয়ারির শুরু থেকে এবং গত বছরের ঠিক এই সময়ে আসলে আলুর দাম ছিল 24 থেকে 25 টাকা এবং যেটি আসলে এই সময়ে বিক্রি হচ্ছে 14 থেকে 15 বা 16 টাকায়, যেটি আসলে তারা বলছেন যে রেকর্ড পরিমাণ কম দামে বিক্রি হচ্ছে এবং এটার জন্য মূলত তারা বলছেন যে অধিক পরিমাণে আলু উৎপাদন হওয়ার কারণে এবার আলুর দাম অনেকটাই কম। রাত্রি চট্টগ্রামের পাইকারি বাজারে কমেছে আলুর দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম। আন্তর্জাতিক পানি সম্মেলনের 10ম আসরের দ্বিতীয় দিন চলছে পটুয়াখালীর কলাপাড়ায় এশিয়ার প্রথম পানি জাদুঘর প্রদর্শন, যেখানে আছেন সহকর্মী সাদাত অভ্র। যুক্ত হচ্ছে তার সঙ্গে। অভ্র, পানি সম্মেলনের দ্বিতীয় দিন আজ সারাদিন আসলে কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি আছি ঠিক পটুয়াখালীতে। এখানটায় মূলত যারা কিনা হচ্ছে আন্তর্জাতিক ডেলিগেট এবং যেই ইন্টারন্যাশনাল ওয়াটার কনফারেন্স, সেই ইন্টারন্যাশনাল ওয়াটার কনফারেন্সের যারা বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে যারা এসেছেন তাদের প্রত্যেকেই কিন্তু হচ্ছে এই আজকের যে সেশনগুলো সেখানে থাকবেন। মূলত আজকের শুরুতেই সকাল থেকে কিন্তু হচ্ছে পানি জাদুঘর যেটি আছে পটুয়াখালীতে, সেটিতে কিন্তু হচ্ছে তারা এসেছেন মূলত
5টি দেশের 40 জনেরও বেশি ডেলিগেট হচ্ছে এখানে এসেছে এবং প্রত্যেকেই কিন্তু এখানে পানি সম্মেলনে এসে পানি নিয়ে নানা ধরনের নতুন নতুন জিনিস জেনে কিন্তু তাদের মুখে একটা আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যেখানে আমরা আছি সেখানটায় মূলত হচ্ছে পানি আসলে কি ধরনের হয় এবং তাদের যেই রঙের তারতম্য হতে পারে সেই তারতম্যই কিন্তু বোঝার জন্য নানা নদীর বিশেষ করে 85টি নদীর হচ্ছে নমুনা কিন্তু হচ্ছে সংগ্রহ করা হয়েছে এই এশিয়ার প্রথম যে পানি জাদুঘর আছে এই পটুয়াখালীতে, সেখানে কিন্তু রাখা হয়েছে। সেখানটায় কিন্তু হচ্ছে এই পানির যে তারতম্য এবং রঙের পরিবর্তনের যে বিষয়টি সেটি কিন্তু হচ্ছে এখানে খুব গভীরভাবে দেখানো হয়েছে। আর এই যে আন্তর্জাতিক পানি সম্মেলন, সেখানে কিন্তু যারা এসেছে তাদের প্রত্যেকেরই কিন্তু হচ্ছে যেই ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন নিয়ে যে ধরনের পরিবর্তন হচ্ছে সেটির কিন্তু অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এই সম্মেলন এবং একই সাথে নারীদের যেই জলবায়ু পরিবর্তনে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার এবং যে ধরনের ক্ষতির মুখে পড়ছে সেই আলাপটাও কিন্তু হচ্ছে আমরা এই সম্মেলনে এসে দেখতে পাচ্ছি। আর যেটি বলছিলেন যে আজকের সম্মেলনের মূল জায়গাটি হচ্ছে যে পানির যেই জাদুঘরটি আছে, এই পানি জাদুঘরে তারা ঘুরে দেখবেন এবং পানিপথ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাত্রি যে পানিপথ কিন্তু হচ্ছে কিভাবে কাজ করে এবং কিভাবে কলাপাড়া থেকে শুরু করে এই পুরো কুয়াকাটা পটুয়াখালী পুরো জায়গাতে কিন্তু হচ্ছে পানিপথ কিভাবে কাজ করে, একই সাথে কোথায় কোন জিনিস পাওয়া যায় সবকিছুই কিন্তু হচ্ছে এই জাদুঘর আছে এই জাদুঘরের মাধ্যমে কিন্তু হচ্ছে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং একই সাথে এই যে আগে একটা সুন্দর মনোরম পরিবেশ ছিল এবং একই সাথে এখানে কিন্তু হচ্ছে মাছের অভয়ারণ্য ছিল, সেটি কিন্তু এখন আর নেই। সেটি আমরা এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো থেকে কিন্তু আমরা এখানে বুঝতে পারি। আর এই যে এই জাদুঘর এটি কিন্তু হচ্ছে দক্ষিণ এশিয়া। ধন্যবাদ অভ্র। আন্তর্জাতিক পানি সম্মেলনের খবর জানাতে যুক্ত ছিলেন শাহাদাত অভ্র। এবার দেশের বাইরের প্রসঙ্গ। হিজবুল্লাহর সাথে 60 দিনের যুদ্ধবিরতির শর্ত অনুসারে নির্ধারিত সময়সীমা রোববারের মধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেনি ইসরায়েল। উল্টো বসত ভিটা থেকে হাজার হাজার বাসিন্দারা যখন রোববার অঞ্চলটিতে ফিরেছিলেন তখন বাধা দিল ইসরায়েলি বাহিনী। গুলি চালিয়ে লেবাননের সেনা সদস্য সহ হত্যা করল 20 জনের বেশি মানুষকে, আহত শতাধিক। এতে যুদ্ধবিরতির শেষ দিন এসে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে উত্তেজনার পারদ তুঙ্গে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে নতুন করে শুরু উত্তেজনার মধ্যে 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। একই সাথে 7 অক্টোবর 2023 সালের পরে বন্দি লেবানিজ ফেরত পাঠানোর আলোচনা শুরুরও প্রতিশ্রুতি দিয়েছে। বাঁধের বদলে বাঁধ, এমন নীতিতে এগোতে গিয়ে পানি নিয়ে যুদ্ধের শঙ্কাকে বাস্তবে রূপ দিচ্ছে ভারত ও চীন। হিমালয়ের কোল ঘেঁষা সিয়াং নদীতে পানি বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে ভারত। তিব্বতে প্রতিবেশী চীনের পরিকল্পিত বিশ্বের সবচেয়ে বড় বাঁধের বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে নয়াদিল্লির এই পদক্ষেপ। ভারত ও চীনের আধিপত্যের লড়াইয়ে হুমকিতে বাংলাদেশের উপকূলীয় এলাকার কয়েক কোটি মানুষ। বিস্তারিত জানাচ্ছেন নুছাত কামাল। ভারতের উত্তর পূর্বাঞ্চলে নির্মল পাহাড়ি এলাকার বুক চিরে বয়ে চলেছে সিয়াং নদী। ব্রহ্মপুত্রের উজানের এই অংশটি অরুণাচল প্রদেশের আদি নৃগোষ্ঠীর মানুষের কাছে ভীষণ পবিত্র। বংশ পরম্পরায় আদি কৃষকরা এ নদীর ওপর নির্ভরশীল কয়েকশো বছর ধরে। সিয়াং এর বুকে ভারতের বিশাল বাঁধ নির্মাণের পদক্ষেপে ঝুঁকিতে আদি নৃগোষ্ঠীর মানুষের জীবন জীবিকা। সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্টের সম্ভাব্য নির্মাণ ব্যয় $1,320 কোটি। 900 ঘনমিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন সিয়াং বাঁধের নির্মাণ কাজ শেষ হলে সেখান থেকে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যা ভারতের অন্য যে কোনো পানি বিদ্যুৎ প্রকল্পের চেয়ে বেশি। 2017 সালে প্রস্তাবিত প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্প্রতি শুরু করেছে প্রশাসন, যা আতঙ্কিত করে তুলেছে স্থানীয়দের। স্থানীয়রা বলছেন বাঁধটি নির্মাণে অন্তত 20টি গ্রাম পুরোপুরি ডুবে যাবে, আংশিক তলিয়ে যাবে আরও অন্তত 24টি গ্রাম। পূর্বপুরুষের ভিটেমাটি ছাড়তে হতে পারে কয়েক হাজার বাসিন্দাকে, আর তাই কোনো অবস্থাতেই এ ব্যবস্থায় রাজি নয় বিক্ষুব্ধ বাসিন্দারা। স্থানীয়দের মধ্যে ক্ষোভ প্রতিরোধ বাড়তে থাকায় নিরাপত্তার শঙ্কায় অঞ্চলটিতে সম্প্রতি আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
সীমান্তে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘাতের পাশাপাশি সাম্প্রতিক সময়ে পানি আর বিদ্যুৎ নিয়ে ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত এশিয়ার দুই চিরবৈরী প্রতিবেশী ভারত আর চীন। এই প্রতিযোগিতার বলি হতে নারাজ সিয়াংয়ের উপকূলবর্তী মানুষ। সিয়াং নদীর উৎপত্তিস্থল তিব্বতে কৈলাস পর্বতের কাছে, যেখানে এই নদীটি পরিচিত ইয়ারলাং জাংবো নামে। এটি অরুণাচল দিয়ে ভারতে প্রবেশ করেছে আরও প্রশস্ত রূপে। ভারতের বড় অংশে ব্রহ্মপুত্র নামে পরিচিত নদীটি বাংলাদেশের ভেতর দিয়ে গিয়ে শেষ হয়েছে বঙ্গোপসাগরে। তিব্বত থেকে ভারতে প্রবেশের ঠিক আগের পয়েন্টে ইয়ারলাং জাংবোর ওপর বিশ্বের বৃহত্তম মেদং বাঁধ নির্মাণের উচ্চাভিলাষী প্রকল্পে চীন অনুমোদন দেয় গেল মাসে। যদিও এই সংক্রান্ত পরিকল্পনা 2020 সালে প্রথম প্রকাশ করে বেইজিং। 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে এই মেদং বাঁধ। দিল্লির দাবি, মেদং বাঁধের কারণে নদীর গতিপ্রবাহ ব্যাহত হওয়ায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করবে সিয়াং বাঁধ। পানি সংকট, খরা, আকস্মিক বন্যা সব দুর্যোগেই সিয়াং বাঁধ ভারতের জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করবে বলেও দাবি নয়াদিল্লির। सियांग अपर मल्टीपर्पज प्रोजेक्ट, तो उस प्रोजेक्ट को लेके मैं अभी लोगों से चर्चा कर रहा हूं ताकि अपना जो वाटर सिक्योरिटी को हम लोग मेंटेन करके रख सकें और फ्यूचर में अगर चाइनीज लोग उनका वाटर बॉम्ब की तरह यूज़ करें तो उसको डिफेंड करने का एक मैकेनिज्म भी हम लोग तैयारी कर रहे हैं। যদিও বাস্তবতা হলো হিমালয়ের কোল ঘেঁষে 2টি মেগাবাঁধ প্রকল্পের কারণে উজাড় হতে পারে বিস্তীর্ণ অঞ্চলের জনজীবন। তাই জলবায়ু বিশেষজ্ঞ ও পরিবেশবিদদের হুঁশিয়ারি, হিমালয়ের পানির উৎসের ওপর ভারত আর চীনের আধিপত্যের লড়াইয়ের পরিণতি হতে পারে ভয়াবহ। ভারত তো বটেই, এমনকি ঝুঁকির মুখে পড়তে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকার কয়েক কোটি মানুষের অস্তিত্ব, জীবন ও জীবিকা। हमारा जो ब्रह्मपुत्र बोलो या अरुणाचल में जो सियांग बोलो, उसको काफ़ी सारा उसका जितने भी जो एरियाज है वहाँ पे पूरा इकोलॉजी पूरा चेंज हो जाएगा। ये एक बड़ा एक थ्रेट है। और साथ ही साथ अगर चाइना लोग इसको वाटर बॉम्ब की तरह यूज़ करें तो हमारा सियांग बेल्ट में जो आदि ट्राइब है सारा नष्ट खत्म हो जाएगा। असम में जितने भी है लाखों पॉपुलेशन को मतलब जान गंवा देगा। इट विल गो टिल बांग्लादेश। 5,80,000 বর্গ কিলোমিটার আয়তনের ব্রহ্মপুত্র অববাহিকার মাত্র 8% পড়েছে বাংলাদেশে। তা সত্ত্বেও এশিয়ার দুই শীর্ষ অর্থনীতির দেশ চীন ও ভারতের পানি নিয়ে টানাপোড়েনের বলি হওয়ার ঝুঁকিতে বাংলাদেশি। দেশে বছরে মোট চাহিদার 65% বেশি পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসে ব্রহ্মপুত্র থেকে। বঙ্গোপসাগরে প্রবেশের ঠিক আগ পর্যন্ত নদীভিত্তিক গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলটির ওপর নির্ভরশীল বাংলাদেশের উপকূলবর্তী কোটি কোটি বাসিন্দার জীবন। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।